यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। সংস্কৃত যন্ত্রের অভ্যাস আমরা শেষ করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের শব্দ দিয়ে অজন্ত শব্দ, হলন্ত শব্দ, সর্বনাম শব্দ, সমস্ত রকম শব্দ দিয়ে আমরা আমাদের যে সংস্কৃত যন্ত্র 108টা বাক্যের, সেটা আমরা ভালোভাবে অভ্যাস করেছি। আজ আমরা কিছু বিশেষ বিশেষ জায়গা দেখব সংস্কৃত বাক্য রচনার ক্ষেত্রে, যেগুলো খুবই কাজে লাগে। তার মধ্যে প্রথম হচ্ছে সতী সপ্তমী। সতী সপ্তমী সতী সপ্তমী বিষয়ে তোমরা নিশ্চয়ই শুনেছো সবাই, নাম নিশ্চয়ই শুনেছো সতী সপ্তমী। হুম। সতী সপ্তমী যেটা হয়, সপ্তমী বিভক্তির বিধান করা হয়, সেটার বিধায়ক সূত্র জানো কি? কোন সূত্রের দ্বারা বিহিত হয়? কেউ কি জানো? ঠিক আছে। সতী সপ্তমীর বিধান করা এটা তো হয়, ছিল ওই সূর্য সূর্য উদিতে হ্যাঁ, পদ্মং সূর্যে উদিতে প্রকাশিতে। পদ্মম প্রকাশতে, এটা তো উদাহরণ। কোন সূত্রের দ্বারা বিহিত হয় জানো? কোন সূত্রের, সেটা তো কোন এখন পাণিনীয় মনে সূত্র? পড়ছে না। ভাবেন আচ্ছা, ভাবলক্ষণম। হ্যাঁ, यस्य च यश्च च च ভাবেন ভাবলক্ষণম। यस्य च भावेन भावलक्षणम, ঠিক। यस्य च भावेन भावलक्षणम, এর মানে কি? যখন একটা ক্রিয়ার কাল দ্বারা যখন অন্য একটা ক্রিয়ার কাল নির্ধারিত হবে, হুম, তখন তখন ভাবের যেই সাথে ক্রিয়ার যুক্ত কাল হবে। দ্বারা নির্ধারিত হবে সেই ক্রিয়ার, সেই যেই ক্রিয়ার কাল দ্বারা নির্ধারিত হবে সেই ক্রিয়ার কর্তার উত্তরে সপ্তমী বিভক্তি হবে, তাই তো? যে ক্রিয়ার কাল নিরূপিত হলো সেই ক্রিয়ার উত্তর কিন্তু সপ্তমী বিভক্তি হবে না। হুম, যেই ক্রিয়ার কাল দ্বারা নির্ধারিত সেই ক্রিয়ার কর্তার উত্তর সপ্তমী বিভক্তি হবে। যেমন সূর্যে উদিতে পদ্মম প্রকাশতে, তুমি বললে পদ্ম ফুল প্রকাশের, ফোটার সময় আমরা নির্ধারণ করলাম কার দ্বারা? সূর্য উদয় যখন হয় তখন পদ্ম ফুল ফোটে। পদ্ম ফুল ফোটা এই যে ক্রিয়াপদটি ক্রিয়া, হচ্ছে ক্রিয়াপদটি হচ্ছে কর্তা বা কর্মের বিশেষণ হয়ে যাবে, সেজন্য হচ্ছে সেখানেও হচ্ছে ওখানেও সপ্তমী পরিবর্তন হয়, বিভক্তি হবে। সেখানেও পরিবর্তন হয়। ঠিক। এই জন্য যেহেতু এখানে পদ্ম ফুল ফোটা যে ক্রিয়া, সেই ক্রিয়ার কাল নির্ধারণ হচ্ছে সূর্য উদয়, এই উদয় রূপ ক্রিয়ার দ্বারা। এই জন্য এই ক্রিয়ার যে কর্তা সূর্য, সেখানে সপ্তমী বিভক্তি হচ্ছে। আর যে তুমি যেটা বললে, ওই ক্রিয়াটাও যেহেতু এর বিশেষণ হয়ে যাচ্ছে, এই জন্য ওখানেও সপ্তমী বিভক্তি হচ্ছে। সূর্যে উদিতে পদ্মম প্রকাশতে গোষু দুইষ্যমানাসু কৃষ্ণঃ অগচ্ছত বা কৃষ্ণঃ গতঃ। যখন গরু দোয়ানো হচ্ছিল তখন কৃষ্ণ গেল। এই ধরনের। তো দেখো, আমরা যে স্টাডি মেটেরিয়ালটা আমরা আছে আমাদের কাছে, সেখানেও এই ধরনের কিছু বাক্য দেওয়া আছে।
স্টাডি মেটেরিয়ালটা একবার খুলবে। দেখো প্রথম পৃষ্ঠা 2, দ্বিতীয় পৃষ্ঠায় ভাব সপ্তমী বলে লেখা আছে। ওটা সতী সপ্তমী বা ভাব সপ্তমী, দুটো সপ্তমী, দু নামেই পরিচিত। দেখো প্রথম বাক্য দেওয়া আছে, একটা হচ্ছে জনঃ জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি। জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি, এখানে দুটো বাক্য ভেবে নিতে হবে। জনঃ গ্রন্থম দত্তবান ছাত্রঃ ওদনম খাদতি। জনঃ গ্রন্থম দত্তবান ছাত্রঃ ওদনম খাদতি, দুটো বাক্য। এবার ছাত্রঃ ওদনম খাদতি, ছাত্র ভাত খাচ্ছে। এই যে খাওয়া ক্রিয়াটা, সেই ক্রিয়াটা কখন খাচ্ছে যদি প্রশ্ন করি তখন কি উত্তর হবে? যখন একজন মানুষ একটি গ্রন্থ দান করছিল, তখন তখন ছাত্র ভাত খাচ্ছে। জনে জনঃ यदा जनः ग्रन्थं दत्तवान् तदा छात्रः ओदनं खादति। यदा जनः ग्रन्थं दत्तवान् तदा छात्रः ओदनं खादति। এই यदा तदा যদি আমি উড়িয়ে দিই, তখনই আমার ভাব সপ্তমীর প্রয়োগটা কাজে লাগবে। তখন কি বলবো? জনে সপ্তমী হয়ে গেল। আর দত্তবান, এটা যেহেতু জনে এর বিশেষণ, সেই কারণে কি হবে? জনে গ্রন্থম দত্তবতী ছাত্রः ओदनं खादति। जने ग्रन्थं दत्तवती छात्रः ओदनं खादति। এবার আমি একটা বাক্য বলছি, তোমরা তোমরা পরিবর্তন করবে, ঠিক আছে? আমি বাক্য বলবো, তোমরা পরিবর্তন করবে। সুপর্ণা প্রথম বলো। রামः মন্ত্রম লিখিতवान् শ্যামः মন্ত্রম পঠতি। রামে মন্ত্রে লিখিতে শ্যামः মন্ত্রম পঠতি। ভুল হয়ে গেল, একটু ভেবে বলো। স্যার কি বললেন আপনি সেন্টেন্সটা? রামः মন্ত্রম লিখিতवान् শ্যামः মন্ত্রম পঠতি। যেটা এক্ষুনি বললাম, জনে গ্রন্থম দত্তবতী, ঠিক সেরকম হবে। রামে মন্ত্রে লিখিতবতী। এখানে কি হয়েছে তুমি নিজেই দেখো। জনে জনে গ্রন্থম দত্তবতী ছাত্রः ওদনম খাদতি। এখানে কিন্তু কর্মের কোনো পরিবর্তন হয়নি, গ্রন্থম গ্রন্থমই আছে, আচ্ছা। তাই না? হুম। কারণ গ্রন্থের সাথে কোনো সম্পর্ক নেই। জনের সাথে দত্তবানের সম্পর্ক ছিল, এই দত্তবতী হয়েছে। এই বাক্যের ক্ষেত্রেও আমি কি বলেছি? রামঃ মন্ত্রম লিখিতবান। রামঃর সাথে কার সম্পর্ক আছে? লিখিতবান, তাই রামः না? লিখিতবান। হ্যাঁ, কারণ রামঃ যদি, এটা রামও হয়ে গেলে লিখিতবন্তও হয়ে যাবে, রামঃ হয়ে গেলে লিখিতবন্ত হয়ে যাবে। মন্ত্রম কিন্তু মন্ত্রমই থাকে, মন্ত্রমে কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই তো? হুম। তাই রামের বিশেষণ হচ্ছে লিখিতবান। রামে মন্ত্রম লিখিতবতী হুম। শ্যামঃ শ্যামः মন্ত্রম পঠতি। মন্ত্রম পঠতি। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হুম। এবারে জয়শ্রী বলো। দুর্গা কবিতাম লিখতি। হুম।
দুর্গা, না, দুর্গা কবিতাম লিখিতবতী, ঠিক আছে? দুর্গা কবিতাম লিখিতবতী অম্বা ओदनं पचति। दुर्गा कवितां लिखितवती अम्बा ओदनं पचति। লিখিতবত্যম অম্বা ওদনম পচতি। আরেকবার বলো, প্রথমটা শুনতে পেলাম না। দুর্গায়াম হুম কবিতাম লিখিতবত্যম হুম, অম্বা ওদনম পচতি। ঠিক, খুব ভালো। এবার অঙ্কিতা বলো। भगिनी वाणीं भाषते, भगिनी वाणीं भाषितवती, ঠিক আছে? भगिनी वाणीं भाषितवती जननी वाणीं शृणोति। আরেকবার বলছি শোনো। ভগিনী বাণীম ভাষিতবতী জননী বাণীম শৃণোতি। भगिन्या হুম वाक्यं হুম भाषितवाक्यं হুম। जननी জননী শৃণোতি, ঠিক जननी আছে? জননী বাণীম শৃণোতি, ঠিক আছে। তাহলে মোটামুটি এইটা ক্লিয়ার হয়ে গেল। তবত প্রত্যয় আর যোগ করলে ভাব সপ্তমী কিভাবে চেঞ্জ করতে হবে মোটামুটি সবার ক্লিয়ার তো? কোনো ডাউট আছে? ঠিক আছে। এইবারে তোমরা একটা কাজ, আমি একটা জিনিস করছি দেখো। যেমন আমরা এর আগেও 108টা বাক্যের ক্ষেত্রে কি করেছি, এক বচন বহু বচন করে চেঞ্জ করেছি, তাই না? এখন আমরা সেটাকে আবার করবো, তাহলে আমাদের রূপগুলো একটু ধরতে সুবিধা হবে, ঠিক আছে? যেমন জানে গ্রন্থম দত্তবতী ছাত্রः ওদনম খাদতি, তাই তো? জানে গ্রন্থম দত্তবতী ছাত্রः ওদনম খাদতি। এখন এর মানে কি, একজন মানুষ একটি গ্রন্থ যখন দিচ্ছিল তখন একজন ছাত্র ভাত খাচ্ছিল। এখন যদি আমি একজন মানুষ একটি গ্রন্থে আমি দুজন মানুষ করে দিই, তাহলে কি হবে? দেবিকা বলো। দুজন মানুষ যখন গ্রন্থ দিচ্ছিল তখন ছাত্র ভাত খাচ্ছিল, এটার কি হবে? দেবিকা, দেবিকা নেই। সে দীপান্বিতা বলো তাহলে। আরেকবার বলুন। হ্যাঁ, আমরা এতক্ষণ কি জনে গ্রন্থম দত্তবতী ছাত্রः ওদনম খাদতি এটা বললাম, মানে একজন মানুষ একটি গ্রন্থ যখন দিচ্ছিল তখন একজন ছাত্র ভাত খাচ্ছিল। এখন যদি আমি এই একজন মানুষের জায়গায় দুজন মানুষ করে দিই, তাহলে বাক্যটা কেমন হবে? মানে এই বাংলা বাক্যটা তোমায় বলছি। দুজন মানুষ যখন দুইজন মানুষ গ্রন্থ দিচ্ছিল তখন একজন ছাত্র ভাত খাচ্ছিল, তখন বাক্যটা কেমন হবে? जनयोः ग्रन्थं হুম, दत्तवत्यौ छात्रः ओदनं জনयोः গ্রন্থম दत्तवत्यौ দত্ত তো বতহ
দত্তবতোহ, ঠিক। ভগবত শব্দের মতো যাবে না, ভগবান ভগবন্ত ভগবতঃ ভগবতোহ হয় না। দ্বিতীয় দ্বিবচনে কি হয়, ষষ্ঠীর দ্বিবচনে, সপ্তমীর দ্বিবচনে? ভগবতী ভগবতোহ, তাই তো? হ্যাঁ স্যার। দীপান্বিতা, ভগবতোহ হয় তো? হুম। তাহলে দত্তবতী দত্ত দত্তবতোহ, তাই তো? এবার যদি আমি বলি অনেকজন মানুষ, তাহলে কি হবে বলো এবার দেখি। যদি বলি অনেকজন মানুষ, তাহলে কি হয়, বহুবচন করলে কেমন হবে? দীপান্বিতাই বলো। দীপান্বিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওই আমি যদি বলি অনেকজন মানুষ, তাহলে কেমন হবে বলো বাক্যটা? বলো শোনা, মিউট। হ্যাঁ বলো। দত্তবৎস হ্যাঁ বলো, আরেকবার বলো। জনেষু গ্রন্থম হুম, দত্তবৎস। দত্তবৎসু, ঠিক। তাহলে এরকম ধরনের বাক্যে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, সে এক বচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক। গ্রন্থম গ্রন্থ, কর্মটা কর্মের মতোই থাকবে, শুধুমাত্র কর্তা চেঞ্জ হবে, আর সে অনুযায়ী কর্তার যে বিশেষণ, তবত প্রত্যয়ান্ত যে শব্দটা হবে, সেটাও চেঞ্জ হবে, সেটা এক বচন স্যার, হোক, দ্বিবচন স্যার হোক। এটা তবত প্রত্যয়ের ক্ষেত্রে। এটা সবকিছুর ক্ষেত্রে, এখন তবত প্রত্যয় বলে তবত প্রত্যয় বলছি, এগুলো সবকিছুর ক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে? হুম হুম। এখন তবত মানে প্রত্যয়টা হলো, এই জন্য গ্রন্থটা তাই তো চেঞ্জ হবে না, এটা বলছে যেরকম তব প্রত্যয়ের ক্ষেত্রে ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ত প্রত্যয়ের ক্ষেত্রে তো কর্মউক্ত হয়ে যাবে না, তখন কর্তার প্রাধান্য থাকবে না। এটা যেহেতু কর্তৃবাচ্যের বাক্য, জনহ গ্রন্থম দত্তবান, এটা কোন বাচ্যের বাক্য? কর্তৃবাচ্যের বাক্য, এই জন্য করতে কর্তা পারছি। প্রধান, এই জন্য যা পরিবর্তন হবে কর্তায় পরিবর্তন হবে। যখনই আমি ত প্রত্যয় লাগাবো, জনেন গ্রন্থঃ দত্তঃ, সেটা কর্মবাচ্যের বাক্য হয়ে যাবে, তখন কর্ম প্রধান হয়ে যাবে, সেই জন্য সব পরিবর্তন কর্মে হবে, ঠিক আছে? দেখো এরপরেই আসছে, পরের লাইনটা দেখো। জনেন গ্রন্থম গ্রন্থে দত্তে ছাত্রः ওদনম খাদতি। জনেন গ্রন্থে দত্তে ছাত্রः ওদনম খাদতি। এটা বাক্যটা আসল দুটো বাক্য কি? জনেন গ্রন্থः দত্তः, জনেন গ্রন্থः দত্তः ছাত্রः ওদনম খাদতি, তাই তো? জনেন গ্রন্থः দত্তः ছাত্রः ওদনম খাদতি, সেটাই কি হলো? ছাত্র কখন ভাত খাচ্ছে সেই কালটা বোঝাচ্ছে, যখন যখন একটা মানুষ গ্রন্থ দান করেছিল। একই রকম পুরো মানে বাংলা মানে ধরলে পুরো একই, শুধুমাত্র আগেরটা তবত প্রত্যয়ের প্রয়োগ ছিল, এটা ত প্রত্যয়ের প্রয়োগ আছে। তবত প্রত্যয়ের প্রয়োগ থাকলে আমি বললাম যে কর্তাতে পরিবর্তন হচ্ছে, জনে গ্রন্থম দত্তবতী। আর ত প্রত্যয়ের প্রয়োগ থাকবে, কর্মে পরিবর্তন হবে। জনেনাটা জনেনার মতোই থাকবে, গ্রন্থে পরিবর্তন, গ্রন্থে। আর যেহেতু গ্রন্থে পরিবর্তন হচ্ছে, সেই কারণে তার যে বিশেষণ দত্তः, সেটাতে পরিবর্তন হবে। তাহলে জনেনা গ্রন্থে দত্তে ছাত্রः ওদনম খাদতি। জনেনা গ্রন্থে দত্তে ছাত্রः ওদনম খাদতি। আচ্ছা, এর দ্বিবচনে কি হবে বলো দীপান্বিতা? আমি যদি বলি একজন মানুষ দুটো বই যখন দিল, একজন মানুষ যখন দুটো বই দিল, তখন ছাত্র ভাত খেলো, এর দ্বিবচন এটা কি হবে? দীপান্বিতা বলো। জনেন হুম গ্রন্থয় দত্তয়। হুম, ছাত্রः ওদনম খাদতি, ঠিক আছে। জনেন গ্রন্থয়োঃ দত্তয়োঃ। বহুবচন হলে কি হবে অঙ্কিতা?
অনেকগুলো বই যদি দেয় তখন কি হবে? जनेनो হুম, ग्रन्थेषु दत्तो वत्- কি জানে না গ্রন্থেষু दत्तसु কি কি শুনতে একটু জোরে বলো। जनेनो হুম, ग्रन्थेषु दत्तसु দত্তসু। दत्तवत्सु হুম, হচ্ছে না। দত্ত শব্দটা কোন শব্দের মতো যাবে এটা তুমি বলো দেখি। দত্ত শব্দটা কোন শব্দের মতো হবে? তুমি যে শব্দরূপগুলো জানো সেই শব্দরূপগুলোর মধ্যে একটা শব্দরূপের মধ্যে মতো হবে। দত্ত শব্দটা কোন শব্দরূপের মতো গ্রন্থর হবে বল? মতোই হ্যাঁ, গ্রন্থর মতোই হবে। গ্রন্থের মতোই হবে, ঠিক। তাহলে জানে না তুমি কি বলে গ্রন্থেষু বললে, হ্যাঁ, তাই তো? তাহলে দত্তর ক্ষেত্রে কি হবে? দত্তেষু। দত্তেষু। দত্তসু নয়, দত্তেষু। ঠিক আছে। হ্যাঁ, জনেন গ্রন্থেষু দত্তেষু ছাত্রः ওদনম খাদতি, ঠিক। এখন যদি আমি বলি মুনিনা নিধি খাতৌ। মুনিনা নিধি খাতৌ কবিः কবিতাম লিখতি। মুনিনা নিধি খাতৌ কবিः কবিতাম লিখতি। এইটা সতী সপ্তমী লাগালে কি হবে? জয়শ্রী বলো। স্যার শেষেরটা শুনতে পেলাম না, মুনি না নিধি? নিধি উম, খাতৌ নিধিম কবিः নিধি খাতৌ। নিধি 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 খাতৌ कविः कवितां लिखति। কবি কবিতাম লিখতি। মুনি না আছে তাহলে মু- মনৌ নিধিম মনৌ নিধি আহ, মনৌ নিধিম আহ, খা খাদন খাদতি আমি কিন্তু কবি। তপ্রত্যয় প্রয়োগ করেছি। তুমিও হুম তপ্রত্যয় প্রয়োগ করেই পরিবর্তন করো। মুনিনা মুনিনা নিধৌ নিধৌ খাতৌ কবিः কবিতাম লিখতি। নিধৌ খাতো, এখানে তুমি কি লাগালে, কোন বিভক্তি লাগালে? আচ্ছা আচ্ছা, নিধিও খাতৌ দ্বিবচন হবে। দ্বিবচন হবে। নিধ্য কি বলে? নিধ্যৌ। নিধিও মানে ধৈর্য ফলা ওকার বিসর্গ। নিধ্যৌ তারপরে মুনিনা খাতৌ নিধ্যৌ। কবিः কবিতাম খা লিখতি। খাতৌ। খাতৌ এখানে তুমি কি বিভক্তি লাগালে? খাতৌ ওটা দ্বিবচনেই আছে, খাদ্য তো দ্বিবচন ঠিক অপরটায় আছে, খাতা বিভক্তি হয়। কি হবে? ও আচ্ছা আচ্ছা, খাতয়োঃ কবিः হুম, কবিতাম লিখতি। তাহলে মুনিনা নিধ্যৌঃ খাতয়োঃ কবিः কবিতাম লিখতি, তাই না? দুটোতেই তো সপ্তমী লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা বলো। সাধুঃ তরু সাধুনা, আচ্ছা সাধুনা নয়, সাধব আচ্ছা সাধুনা তরবः याताः। সাধুনা তরবः याताः গুরুः শিষ্যম উপদিশতি। সাধুনা তরবः याताः গুরুः শিষ্যম উপদিশতি। সাধুনা হুম, তরুণাম তরুণাম উম, ইয়া- তরুণাম ইয়াতু গুরুঃ শিষ্যম উপদিশতি। হলো না।
সাধুনা ঠিক আছে, তারপরে কি বিভক্তি সাধুনা লাগাতে? হুম, তরুণম। কি বিভক্তি লাগাতে হবে? তরুণম আগে বলো কি সপ্তমী বিভক্তি সপ্তমী লাগাতে। সব। তরু শব্দের সপ্তমী বহুবচনে কি হয়? সাধুষু তরুষু। তুমি তরুণাম তরুণাম বলছো। হুম হুম। তরু তরুষু জাতেষু জাত, জাতেষু গুরুः ইয়া, শিষ্যম উপদিশতি। ঠিক। সুপর্ণা বলো, ভগবতা গুণবন্তः রক্ষিতাः। ভগবতা গুণবন্তः রক্ষিতাः यदा भगवता गुणवन्तः रक्षिताः तदा भाग्यवान हसति। बोलो, यदा यदा भगवत भगवन्तः हम्म, গুণবান কি স্যার আরেকবার বলুন। यदा भगवता गुणवन्तः रक्षिताः तदा भाग्यवान हसति। আহ, ভগবতা हम्म, আহ, ভগবতা তারপর গুণ 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 একটা বহু বচন আছে। গুণবন্তः রক্ষিতাः বললাম। হুম, সপ্তমীতে স্যার কি হবে? গুণ বলো কি হবে? ভগবত শব্দের সপ্তমীতে কি হয়? গুণবৎসু। ভগবতী, তাহলে হুম, গুণবৎসু আহ, হুম, রক্ষি রক্ষিতা আহ, রক্ষি রক্ষসু না, কি বলবো? রক্ষ রক্ষিতাः, রক্ষিতা শব্দ। রক্ষিতাহা হুম, রক্ষিতাः ঠিক রক্ষিত আছে। শব্দ হ্যাঁ, রক্ষিতেষু। হুম, তাহলে কি হলো পুরো বাক্যটা বলো। উম, ভগ ভগবতা হুম, গুণবৎ গুণবৎসু হুম, রক্ষিতেষু। হুম, তারপর কি বললেন? ভাগ্যবান হাসতি। ঠিক আছে। ভাগ্যবান হসতি। হুম এবার তোমরা খেয়ালটা এইভাবে করবে যখন কিছু এরকম, ধরো এই যে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, আমি এই ধরনের কিন্তু প্রশ্ন দিতেই পারি। আমি এরকম যদা তদা দিয়ে বাক্য দিলাম, তোমাদেরকে বললাম যে এখানে সতী সপ্তমীর ইউজ করে বাক্যটা লিখতে হবে। তো আমি যদি বাক্যে যদি ত প্রত্যয়ের প্রয়োগ করি, তাহলে ত প্রত্যয় ইউজ করে কিন্তু সতী সপ্তমী লাগাতে হবে। তুমি তব তো ইউজ করে দিলে হবে না। ঠিক আছে। তা যখন তোমরা করবে তখন তোমাদের এটাই মাথায় রাখতে হবে যে এটা কি শব্দ, কোন শব্দের মতো যাবে। এইটা প্রথম ভাববে, তাহলে ইজি হয়ে যাবে যে এটা কি শব্দ, কোন শব্দের মতো যাবে, তাহলে রূপটা কি হবে। নিয়ম তো তোমরা বুঝেই গেলে যে তবতু প্রত্যয় প্রয়োগ হলে কর্তা আর তবতু প্রত্যয়ান্ত শব্দের পরিবর্তন হবে, আর ত প্রত্যয়ান্ত শব্দ থাকলে কর্ম আর ত প্রত্যয়ান্ত শব্দের পরিবর্তন হবে, সপ্তমী সপ্তমী বিভক্তিতে পরিবর্তন হবে। এখন শুধু মনে রাখার বিষয় হচ্ছে, মানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এটা কোন শব্দের মতো যাবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এর পরেরটা দেখো, সত্রী প্রত্যয় আমরা পড়েছি। সত্রী প্রত্যয়ে ক্ষেত্রে ভাবসপ্তমী লাগানো হয়েছে। জনঃ গ্রন্থম দদন अस्ति, এরকম বললাম। ঠিক আছে।
छात्रः ओदनं खादति। यदा जनः ग्रन्थं ददाति तदा छात्रः ओदनं खादति। यदा जनः গ্রন্থম দদাতি তদা ছাত্রः ওদনম খাদতি। তাহলে কি হবে? জনে গ্রন্থম দদতি ছাত্রः ওদনম খাদতি। জনে গ্রন্থম দদতি ছাত্রः ওদনম খাদতি। কেন? এটাও দেখো কর্তৃবাচ্যের বাক্য, তাই তো? সত্যের প্রত্যয় কর্তৃবাচ্য হয়, তাই এখানেও পরিবর্তনটা কর্তায় আর সত্যের প্রত্যয়ান্ত শব্দে হবে। ঠিক আছে? জনে হ্যাঁ, গ্রন্থম দদতি ছাত্রः ওদনম খাদতি। এর দ্বিবচন করলে কি হবে? সুপর্ণা বলো, দ্বিবচন করলে কি হবে? জনে গ্রন্থম দদতি, এটা হুম হুম হুম। মানে দুটো গ্রন্থ বলবো কি? না না, দুটো গ্রন্থ নয়, এই যেটা ওই দুটো সতী সপ্তমীর মানুষ, পরিবেশ। দুটো জন। দুটো মানুষ, হ্যাঁ, দুটো মানুষ যদি দান করে তখন কি হবে? জনয়োঃ হুম গ্রন্থম হুম দদতোঃ হুম। ঠিক ছাত্রः ওদনম খাদতি। ঠিক। বহুবচন করলে কি হবে অঙ্কিতা? অঙ্কিতা, বহুবচন করলে কি হবে এখানে? অনেকগুলো মানুষ যদি হয় তাহলে কি হবে? জনেষু হুম গ্রন্থম হুম। জনেষু গ্রন্থম, বলো কোন শব্দের মতো হবে এটা, তুমি এটা আগে বলো দেখি। দদত এইটা কোন শব্দের মতো যাবে বলো? জনেষু গ্রন্থম দত্তবৎস। উম, দত্তবৎস কেন হতে যাবে? এখানে তো দত্তবান তো নেই, এখানে দদাতি আছে। জনহ গ্রন্থম দদাতি। আমি এখানে এটা মানে এমনি বাক্যটা কি হবে? यदा जनाः ग्रन्थं ददति। यदा जनाः ग्रन्थं ददति तदा ছাত্রः ওদনম খাদতি। আমি এরকম বাক্য দিলাম, यदा जनाः গ্রন্থম দদতি তদা ছাত্রः ওদনম খাদতি। এইবারে বললাম আমি এটা সতী সপ্তমী প্রয়োগ করে এই বাক্যটা পরিবর্তন করো। তখন তুমি কি করে করবে সেটা বলো। বলো। জনেষু গ্রন্থম হুম হুম। জনেষু গ্রন্থম দত্তः। জনেষু গ্রন্থম দদৎসু, তুমি এখানে আটকে যাচ্ছ। দদৎ শব্দ তো, তাহলে তার বহু বচন দদাতি লেখাই তো দদতি। দদতি দদতোহ বললো, তাহলে কি হবে? দদৎসু হবে, তাই না? ভগবতী ভগবতোহ ভগবৎসু। ঠিক আছে? তাহলে কি বাক্যটা একবার পুরোটা বলো। জনেষু গ্রন্থম দদৎস হুম। ছাত্রः ওদনম খাদতি। ঠিক ঠিক, এইভাবে পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমি একটা বাক্য দিচ্ছি, তাহলে করো দেখি। মিত্রাণি ফলম পশ্যন্তি অহম ফলম খাদামি। यदा मित्राणि फलं पश्यन्ति तदा अहम फलं खादामि। দেবিকা বলো, এটা পরিবর্তন করলে কি হবে?
हॅलो. বলো। पुन्हा एकवारं वदतु महोदय. यदा मित्राणि फलं पश्यन्ति तदा अहं फलं खादामि। এখানে সতী সপ্তমী প্রয়োগ করে বাক্যটা পরিবর্তন করো। यदा मित्रं फलानि यदा मित्राणि फलं पश्यन्ति। फलं पश्यन्ति. मित्राणि फलं মিত্রাণি पश्यन् হবে? এক্ষুনি তো হলো, এক্ষুনি শুনলে তো, यदा जनः ग्रन्थं ददाति तदा छात्रः ओदनं खादति। এখানে আমরা দেখলাম কি করে পরিবর্তন হলো। কর্তাতে আর শত্রু প্রত্যয়ান্ত শব্দে সপ্তমী করে দিলাম। এখানে यदा मित्राणि फलं पश्यन्ति तदा अहं फलं खादामि। এখানে প্রথম বাক্যের কর্তা কোনটা? अहं. প্রথম বাক্য, প্রথম বাক্যে অহম, ওটা তো পরিবর্তন मित्राणि. কোথায় হবে? যে হ্যাঁ, মিত্রাণি এ, তাই তো, হুম. মিত্রাণি, তাহলে এইখানে সপ্তমী হবে, তাই তো। তো মিত্রাণীতে সপ্তমী করলে কি হবে? সপ্তমী করলে মিত্রেষু. মিত্রেষু। হুম. কর্ম কর্মের মতো থাকবে মিত্রেষু ফলম পশ্যন্তি। এইখানে যদি শত্রু প্রত্যয় করে যদি আমি সপ্তমী লাগাই তাহলে কি হবে? আগে বলো, শত্রু প্রত্যয় করলে কেমন রূপ হবে এখানে? পশ্যত বা পশ্যন, তাই তো। পশ্যন. পার্সিয়ান বা পার্সিয়াত, এখানে যেরকম লিঙ্গ থাকবে তার সেরকম হবে, ঠিক আছে। এবারে পার্সিয়াত শব্দের যদি আমি সপ্তমী করি তাহলে কি হবে? সপ্তমী, সপ্তমী, পশ্যৎসু মিত্রেষু ফলম পশ্যৎসু অহম ফলম খাদামি। এইভাবে পরিবর্তন হবে। তুমি প্রথম দিকে ছিলে না তো এই জন্য ধরতে পারছো না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমি একবার অল্প করে বলে দিচ্ছি তোমার জন্য। যখন একটা ক্রিয়ার দ্বারা আরেকটা ক্রিয়ার কাল নির্ধারণ হয়, তখন যে ক্রিয়াটার দ্বারা একটা ক্রিয়ার কালের দ্বারা আরেকটা ক্রিয়ার কাল নির্ধারণ হয়, তখন যে ক্রিয়াটার কালের দ্বারা কাল নির্ধারণ করা হয় সেই ক্রিয়ার কর্তা আর কর্তার যে বিশেষণ সেখানে সপ্তমী বিভক্তি হবে। যেমন আমি তোমাকে এক্ষুনি বললাম यदा মিত্রাণি ফলম পশ্যন্তি তদা অহম ফলম খাদামি। এর মানে কি? যখন বন্ধুরা ফল খাচ্ছিল, তখন ফল দেখছিল, তখন আমি ফল খাচ্ছিলাম, তাই তো। यदा মিত্রাণি ফলম পশ্যন্তি তদা অহম ফলম খাদামি। যখন বন্ধুরা ফল দেখছে তখন আমি ফল খাচ্ছি। এবারে যদি প্রশ্ন হয় আমি কখন ফল খাচ্ছি, তাহলে আমার যে ফল খাওয়া সেই যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটার কাল সময় কি করে বুঝতে পারছি? যখন বন্ধুরা ফল দেখছিল। বোঝা গেল? যেমন এইখানে উদাহরণটা দেখো, জনে গ্রন্থম দদতি ছাত্রঃ ওদনম খাদতি। যখন একজন মানুষ একটা বই দান করছে তখন ছাত্র ভাত খাচ্ছে। তাহলে ছাত্র ভাত খাচ্ছে, এই যে খাওয়া ক্রিয়াটা, আমি যখন যদি প্রশ্ন করে, ধরো এরকম আমরা বলি না, লোকে মানে ইউজ করি না, যে ধরো আমাকে জিজ্ঞেস করছে তুমি এটা কখন করেছো, ধরো আমার কাছে ঘড়ি নেই বা আমি ঠিক সময়টা জানি না, তখন আমি কি বলি? যে যখন ওইটা হচ্ছে তখন আমি করেছি। সেই জিনিসটার সংস্কৃততে কেমন করে প্রয়োগ করব? আমাকে বললো যে কখন স্কুলে গেছিলে, তো
ধরো আমি ঠিক খেয়াল করিনি যে কখন স্কুলে গেছিলাম, খেয়াল করিনি, তাহলে কি বললো যে আমি আমি যখন খেলাম তারপরে স্কুলে গেলাম, হ্যাঁ। বা যখন আমাকে ডাকতে এলো তখন আমি স্কুলে গেলাম। হুম। সেই জিনিসটা মানে যখন একটা ক্রিয়ার কাল আরেকটা ক্রিয়ার কালের দ্বারা নির্ধারণ করা হয়, তখন যেই ক্রিয়ার কালের দ্বারা নির্ধারণ করা হয় সেই ক্রিয়ার কর্তা, আর কর্তার বিশেষণে সপ্তমী বিভক্তি হবে। এক্ষেত্রে তোমাকে আমি বললাম যে আমি ফল খাচ্ছি, সেই আমি ফল খাওয়াটা যে সময় সেটা কি করে নির্ধারণ করছি আমরা, কার দ্বারা? যখন বন্ধুরা ফল দেখছিল, তাই তো? হুম। তাহলে কোন ক্রিয়ার কালের দ্বারা কাল নির্ধারণ হচ্ছে? দেখা ক্রিয়া, হ্যাঁ। তাই তো? সেই কারণে ওই দেখা ক্রিয়ার তাহলে কর্তাকে এখানে পশ্যতি এর কর্তাকে, পশ্যন্তি এর কর্তাকে বন্ধুরা। বন্ধুরা, তাহলে বন্ধুরা কর্তা, তাহলে বন্ধু যে মিত্র শব্দ সেখানে সপ্তমী হবে। হুম। আর পশ্যতি এইটা পশ্চাৎ হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন মিত্রের বিশেষণ। হুম। এই জন্য মিত্রতে যেমন পরিবর্তন হবে এখানেও ঠিক তেমনই পরিবর্তন হবে। যদি মিত্রতে যদি সপ্তমীর এক বচন লাগে, পশ্চাতিতেও সপ্তমীর এক বচন লাগবে। যদি মিত্রতে সপ্তমীর দ্বিবচন লাগে, পশ্চাতিতেও সপ্তমীর দ্বিবচন লাগবে। এখানে বহুবচন লাগলে ওখানেও বহুবচন লাগবে। তাই মিত্রে হলে পশ্যতি, মিত্রয়োহ হলে পশ্যতোহ, মিত্রেষু হলে পশ্যৎসু। বোঝা গেল? হ্যাঁ। তুমি আরো দুটো বাক্য শোনো, বুঝতে পারবে। আমি অন্যজনকে জিজ্ঞেস করছি। আচ্ছা, জয়শ্রী বলো। युवत युवतिः स्तुतिं लिखति, सीता स्तुतिं गायति। यदा युवतिः स्तुतिं लिखति, यदा युवतिः स्तुतिं लिखति तदा सीता स्तुतिं गायति। যখন যুবতী স্তুতি লিখছে তখন সীতা স্তুতি গান করছে। ঠিক আছে, এইটার পরিবর্তন করো জয়শ্রী। জয়শ্রী শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ সেন্টেন্স স্যার, মানে করো পরিবর্তন। যুবতী युवत्वं বা युवत्यौ হুম। स्तुतिं হুম। এটা লেখা स्तुतिं लिखत्सु सीता स्तुतिं गायति। কি বললে? ইউবত্যাম, ঠিক আছে, স্তুতিম, হ্যাঁ, তারপরে স্তুতিম, তারপরে ওটা হবে নদী শব্দের মতো, তাহলে লিখ উম, লিখন্তি, লিখন্তি নদী শব্দের মতো হলে লিখন্তিয়াম। লিখন্ত্যাম, ঠিক, হ্যাঁ, ইউবত্যাম স্তুতিম। লিখন্তি ইউবত্যাম স্তুতিম লিখন্ত্যাম, স্তুতিম লিখন্তিয়াম সীতা স্তুতিম গায়তি। ঠিক। বুঝতে পারলে দেবিকা কেমন করে পরিবর্তন করলো? হ্যাঁ, শুধু প্রথম বাক্যের আহ, আহ, ক্রিয়া এবং কর্তা পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, ক্রিয়া, ক্রিয়া মানে ক্রিয়াপদ নয়, যেটা সত্যি প্রত্যয়ান্ত শব্দ সেটা, ঠিক আছে, সেটা আর কর্তা পরিবর্তন হবে। আরেকটা দীপান্বিতা চেঞ্জ পরিবর্তন করো। অহম यदा अहम त्वां पश्यामि, यदा अहम त्वां पश्यामि तदा त्वं मां पश्यसि। करो। यदा अहम त्वां पश्यामि तदा त्वं मां पश्यसि। যখন আমি তোমায় দেখছি তখন তুমি আমায় দেখছো। পরিবর্তন করো দীপান্বিতা। মই হুম। त्वां হুম। मयि त्वां पश्यामि বলেছিলাম, তাহলে কি पश्यन्ति হবে? হ্যাঁ, पश्यन्त्याम् হ্যাঁ, পশ্যন্তিয়াম, ঠিক।
মহি ত্বাম পশ্যন্ত্যাম, তারপরে ত্বম মাম পশ্যসি, ঠিক আছে? হুম, হুম। মহি ত্বাম পশ্যন্ত্যাম ত্বম মাম পশ্যসি, ঠিক ঠিক, খুব ভালো। এবার দেবিকা করো দেখি, আমি আরেকটা এইটাই পরিবর্তন করে দিচ্ছি। यदा त्वं मां पश्यसि तदा अहं त्वां पश्यामि। करो। यदा त्वं मां पश्यसि तदा अहं त्वां पश्यामि। তুই हम्म মাম हम्म পশ্যাসি, এই 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 রূপটাই কি হবে আমি তো বুঝতে পারছি না, মানে সপ্তমীর হ্যাঁ, রূপটা কি হবে? সপ্তমী পশ্যাসি। রূপটা দেখো, দেখো পশ্চাৎ এখানে সত্যি প্রত্যয় লাগাতে হবে, ঠিক আছে? সত্যি প্রত্যয় আমরা প্রয়োগ হ্যাঁ, করেছিলাম না, পশ্চাৎ, অহম পশ্চাৎ। রামঃ গচ্ছন রামঃ লিখন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে পশ্যান। এবারে করতে পশ্চাৎ। করতে পুলিঙ্গে হলে পশ্যান হবে, আর হুম। স্ত্রীলিঙ্গে হলে পশ্যন্তি। পশ্যান্তি। পশ্যন্তিরই তোমার সপ্তমী লাগাতে হবে, ঠিক আছে? যেমন আমরা করেছি পশ্যান্ত্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পশ্যান্ত্যাম তদা অহম ত্বম পশ্যামি। তো তদা দরকার নেই তখন, না ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে আমি লাগাচ্ছি, এটার দ্বারাই যথা তথা অর্থটা চলে আসছে। আচ্ছা। আরেকবার বলো বাক্যটা পুরো। ত্বয়ি মাম পশ্যন্তাম অহম ত্বম পশ্যামি। ঠিক। তাহলে সত্যির প্রত্যয়ের প্রয়োগ সবার ক্লিয়ার? এখানে কেমন পরিবর্তন হচ্ছে? কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? নাহলে আমি পরেরটাতে যাচ্ছি। এটা কি ঠিক সত্যি আছে। প্রত্যয়ের প্রয়োগের নিয়ম? স্যার না, এটা হচ্ছে সতী সপ্তমী প্রয়োগের নিয়ম। আচ্ছা। স্যার ওই মাম পশ্যতি হবে না এখানে? হ্যাঁ, পশ্যতি হবে। এবারে যদি আমি যদি হ্যাঁ, পুল্লিঙ্গ হয় তাহলে আমি পশ্যতি বলবো, তোমরা বললে পশ্যন্তি আম বলবো। আচ্ছা, এখন হ্যাঁ, যদি তুমি যেটা বলছো সেটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে তোমার এ হবে, পশ্যন্তি আম হবে। আপনি পুল্লিঙ্গ বলেছেন তো হলে সেটা তো বলেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, সেটা এখন ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব আহ সানচে। সানচের ক্ষেত্রে কি করে পরিবর্তন হয়? সানচ বলতে এটা কিন্তু কর্মণি সানচ, ঠিক আছে? কর্তরি সানচ কিন্তু নয়। কর্তরি সানচ হলে এরকমই হবে। এখন যদি আমি বলি, আচ্ছা তো একজন বলো তো, সুপর্ণা বলো। আমি যদি বলি ভগিনী বাণীম, यदा भगिनी वाणीं भाषते तदा जननी वाणीं शृणोति। এটা এটা তুমি করে দেখাও। यदा भगिनी वाणीं भाषते तदा जननी वाणीं शृणोति। ভগিন্যাম হুম বাণীম হুম ভাষতে আছে এটা। হুম, ভাষাতে, এই জন্যই জিজ্ঞাসা করলাম। হুম, ভাষান্তাম। না, আত্মনেপদী হলে তো আর সত্রী হবে না, না কি হবে? ও সত্যি তো হবে না, তাহলে হচ্ছে সানচ হবে। হুম সানচ হলে রূপ কি হবে? ভাষা, ভাষমাণ। হুম, ভাষ্যমানে। ভাষমাণে কেন ভাষ্যমানে হতে হবে। যাবে? মানে ভগিনিয়াম বলেছ। সপ্তমীতে সপ্তমীতে হুম, না, ভাষ্যমানায়াম। ভাষমাণায়াম, ঠিক। ভগিন্যাম বাণীম ভাষমাণায়াম জননী বাণীম শৃণোতি। সবাই বুঝতে পারলে কি হলো এখানে পরিবর্তনটা? সবাই কি বুঝতে পারলে? এই যে আমি বাক্যটা বললাম এখানে পরিবর্তনটা করলো, এখানে সবাই বুঝতে পারলে কি পরিবর্তন হলো, কেন হলো? একটু বলে দিন। হ্যাঁ, দেখো, এর আগে তো তোমাকে করলাম আমরা যে মিত্রাণি ফলম পশ্যন্তি, ঠিক আছে? यदा মিত্রাণি ফলম পশ্যন্তি তদা অহম ফলম খাদামি, বা यदा অহম ত্বাম পশ্যামি তদা ত্বম মাম পশ্যসি। এইগুলোর ক্ষেত্রে দেখো
ধাতুগুলো হচ্ছে পরস্মৈপদী ধাতু। এটা জানো তো, পরস্মৈপদী ধাতু, আত্মনেপদী ধাতু, এই দুটোই তো জানো। হুম হুম এবারে দেখো, পরস্মৈপদী ধাতুর ক্ষেত্রে কিন্তু সত্রী হয়, সত্রী প্রত্যয় হয়। হুম আর আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে সানাস প্রত্যয় হয়, সত্রী প্রত্যয় হয় না। আমরা যখন করেওছিলাম 108টা বাক্য, তোমরা খেয়াল করলে মনে পড়বে যে ভগিনী ভাষাতে যখন করেছিলাম তখন আমরা ভাষাত এরকম কিছু করিনি, ভাষা মানও করেছিলাম। ভগিনী বাণীম ভাষমাণা अस्ति, ভগিনী বাণীম এরকম করে ভগিনীও বাণীম ভাষমাণে স্তः, তাই না? হুম তো সেক্ষেত্রে আমরা সত্যি প্রত্যয় করিনি, এই কারণে এখানে পরিবর্তন যখন হলো, আমি যখন বললাম যদা ভগিনী বাণীম ভাষাতে তদা জননী বাণীম শৃণোতি, সেখানে পরিবর্তন করার সময় ভাষাতে সানুস প্রত্যয় লাগে পরিবর্তন করলো। ঠিক আছে, ভগিন্যাম বাণীম ভাষমাণায়াম জননী বাণীম শৃণোতি। বুঝা গেল? হুম। আর কোনো ডাউট আছে? থাকলে বলো, অসুবিধা নেই। তাহলে না বুঝতে পার, হ্যাঁ আগে বলো। যেরকম সপ্তমী হচ্ছিল, হ্যাঁ, এখানে এখানেও তাহলে কি হলো? এখানেও সপ্তমী হলো। ভগিনী শব্দের এক বচনে কি হয়, মানে সপ্তমীর এক বচনে ভগিন্যাম। ভগিনীয়াম হয় তো, হ্যাঁ তাই না? হ্যাঁ আর ভাসমানা হলে তারও সপ্তমীর এক বচনে ভাসমানায়াম। লতা শব্দের মতো লতায়াম, হ্যাঁ। সপ্তমীই হলো। আচ্ছা। আগেরটা এক বচন ছিল, এটা বহু বচন হলো। আগেরটা বহু বচন ছিল, এটা এক বচন হলো। হুম এটা যদি আমি বলি, এটা তুমি বলো, আমি যদি বলি ভগিন্যাহ यदा भगिन्यः वाणीं भाषन्ते, ভালো করে শোনো, হ্যাঁ, यदा भगिन्यः वाणीं भाषन्ते तदा जननी वाणीं शृणोति। এটা করো দেখি। কিছু না, আমি শুধু বচনের পরিবর্তন করে দিয়েছি। यदा भगिन्यः वाणीं भाषन्ते तदा जननी वाणीं शृणोति। করো, পরিবর্তন করো, সতী সপ্তমী লাগাও। এটা বহু বচন আছে, হ্যাঁ, বহু তাহলে বচন। সপ্তমীর বহু বচন করতে হবে, হুম তাই তো? ভগিন হুম হুম ভগিন্যাম, ভগিন্যোঃ, হুম। ভগিনীষু, ভগিনীষু, ঠিক। ভগিনীষু বাণীম, হুম। আর ভগিনীষু ভাসমান, বাণী। ভাস হুম ভাষান্তে, তাহলে এটা ভাসমান বহু বচনে হবে। হুম। বহু বচনে, সপ্তমীর বহু বচনে কি হবে? বলো কি হয়, লতা শব্দের সপ্তমী বহুবচনে কি হয়? লতায়াম। লতায়াম বহু বচনে। হুম। লতায়াম, লতয়োঃ, তারপর লতা, লতাসু, তাই তো? তাহলে ভাসমানাসু। হুম। আচ্ছা। ভগিনীষু, বলো পুরো বাক্যটা বলো দেখি। ভগিনীষু হুম বাণীম হুম ভাসমানায়াম হুম জননীম হুম। বাণীম। ভুল হলো, ভগিনীষু বাণীম, তারপরে ভগিনীষু বাণীম ভাসমানায়াম। হুম। এতক্ষণ কি হলো তাহলে? ভগিনীষু এখানে কি আছে? সপ্তমীর। বহু বচন, তাহলে ভাষা মানা এখানে কি বলতে হবে? সপ্তমীর বহু বচন। হ্যাঁ, তাহলে তুমি ভাষা মানায়াম বলছো কেন? ভাসমানাসু, হুম। পুরো ভাসমানাসু। বাক্যটা বলো। তাহলে ভগিনীষু বাণীম ভাসমানাসু জননীম বাণীম শৃণন্তি। জননী বাণীম। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। হুম, ঠিক। এইবারে দেখো পরের বাক্য। আমাদের তাহলে কর্তরী সত্রী কর্তরী সানুস হয়ে গেল। এবার আমরা কর্মণিতে যাব, কর্মণি সানুস। যেমন আমাদেরকে আগের যখন করলাম, কর্তরীতে তবত প্রত্যয়ের ক্ষেত্রে কর্তাতে আর তবত প্রত্যয়ান্ত শব্দের পরিবর্তন হয়েছিল, সেরকম ভাবে এখানে কি হলো না, কর্তাতে আর হচ্ছে শত্রু প্রত্যয়ান্ত শব্দের পরিবর্তন হলো। কর্মের ক্ষেত্রে কি হবে, কর্ম একই রকম, কর্তা একই রকম থাকবে। কর্মতে আর কর্মের যে বিশেষণ তপ্রত্যয়ান্ত শব্দ, সেখানে পরিবর্তন হয়েছিল, জনেনা গ্রন্থে দত্তে, তাই তো? এবারে আমরা কর্মণি সনাতের ক্ষেত্রে ঠিক একই হবে। কর্মতে আর কর্মের যে বিশেষণ সানস প্রত্যয়ান্ত শব্দ, সেখানে পরিবর্তন হবে। মানে এখানে বাক্যটা এরকম হবে, সামান্য বাক্য, यदा
जनेन ग्रन्थः दीयमानः अस्ति तदा छात्रः ओदनं खादति। यदा जनेन ग्रन्थः दीयमानः अस्ति বা দীয়মানः তদা ছাত্রः ওদনম খাদতি। পরিবর্তন করলাম তখন কি হলো, জনেন জনেন থাকলো, গ্রন্থः দীয়মানः এইখানে আমি সপ্তমী লাগিয়ে দিলাম, জনেন গ্রন্থে দীয়মানে ছাত্রः ওদনম খাদতি। ঠিক আছে, জনেন গ্রন্থে দীয়মানে ছাত্রः ওদনম খাদতি। এবারে অঙ্কিতা বলো, আমি বলছি একটা বাক্য মন দিয়ে শোনো। জনেন না, यदा जनेन ग्रन्थौ दीयमानौ तदा छात्रः ओदनं खादति। यदा जनेन ग्रन्थौ दीयमानौ तदा छात्रः ओदनं खादति। अंकिता बोलो। जनेन हम्म ग्रन्थयोः दीयमानयोः हम्म, छात्रः ओदनं खादति। ठीक। এবার দেবিকা বলো। यदा जनेन ग्रन्थाः दीयमानाः सन्ति तदा छात्रः ओदनं खादति। আবার বলছি, यदा जनेन ग्रन्थाः दीयमानाः सन्ति तदा छात्रः ओदनं खादति। বলো यदा দেবিকা বলো। हाँ हाँ হুম जनेन ग्रन्थेषु হুম গ্রন্থেষু বলছি दीयमानेषु ঠিক, जनेन ग्रन्थेषु दीयमानेषु छात्रः ओदनं खादति। ঠিক, ঠিক আছে। আচ্ছা, সুপর্ণা বলো। यदा योषिता समिधः नीयमानाः सन्ति, यदा योषिता समिधः नीयमानाः सन्ति तदा अग्निः प्रज्वलति। योषितः আরেকবার বলছি, আছে তাহলে শুনে নাও। यदा योषिता समिधः नीयमानाः सन्ति तदा अग्निः प्रज्वलति। यशित्सु योषिता समिधः नीयमानाः। योषित यशितः योषिता योषिता তৃতীয়া। यशि তৃতীয়া। ও আচ্ছা, যেমন জনেনা তেমন योषिता। হ্যাঁ, হ্যাঁ। योषिता গ্রন্থে কি স্যার গ্রন্থে আরেকবার না। বলুন। यदा योषिता समिधः नीयमानाः सन्ति तदा अग्निः प्रज्वलति। योषिता हम्म, উম, योषिता সমিত সমিৎসু ঠিক, समित्सु উম, নিয়মানাসু নিয়মানাসু, ঠিক, হুম, অগ্নিः প্রজ্বলতি। ঠিক, খুব হুম, ভালো। এটা খেয়াল রাখার, এখানে ঠিক বললে, অনেকে ভুল করে দিত। সমিত এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ, সেই কারণে নিয়মানাসু। নাহলে নিয়মানেষু হয়ে যেত যদি পুল্লিঙ্গ হতো বা ক্রিবলিঙ্গ হতো। এইগুলো খেয়াল রাখতে হবে যে শব্দটা কি লিঙ্গ, তাহলে সেইভাবে আমাদের ওর বিশেষণটাও সেই রকম ভাবে পরিবর্তন করতে হবে। সমিৎসু নিয়মানেষু বললে কিন্তু ভুল, সমিৎসু নিয়মানাসু। আচ্ছা, জয়শ্রী একটা বলো দেখি।
উম, यदा रक्षसा यदा रक्षसा वचसि भाष्यमाणे यदा रक्षसा वचसि भाष्यमाणे तदा अहम बिभेमि। আরেকবার শোনো, একটু কঠিন বাক্য আছে। यदा रक्षसा वचसि भाष्यमाणे तदा अहम बिभेमि। বিভেমি মানে কি? বিভেমি কি বলতে পারবে? ভয় পাওয়া, ভয় 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 পাচ্ছি। পাওয়া। ভয় পাওয়া। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, ঠিক। বলো। वचसि উম वचसि হলে वच উম वच वचसि ভাষ্যমানেষু वचसि হলে वच জয়শ্রী। হ্যাঁ স্যার। হুম রাক্ষসা হুম বচা সে বচাসি, এটা দীর্ঘ ইকার আছে তো, হ্যাঁ, দীর্ঘ ইকার। বহু বচন আছে। হুম, বচা বহুবচনে কি করে থাকবে? দীর্ঘ ইকার তাহলে বহুবচন হবে? না, দ্বিবচনে আছে। হুম, তাহলে বচহ ভাষ্যমান বচাহ নয়, ভাষ্যমান বচাহ হয় না, বচাসোহ। বচসহ ভাষ্যমানয়োঃ হুম অহম বিভেমি। হুম, ঠিক। আরেকবার পুরো বাক্যটা বলো। রাক্ষসা হুম, বচসুঃ ভাষ্যমানয়োঃ অহম বিভেমি। ঠিক। তোমাদের সবাইকে কিন্তু শব্দরূপ গুলো ভালো করে মুখস্থ করতে হবে। অনেকের দেখলাম শব্দরূপ ঠিকঠাক মুখস্থ হয়নি, এই কারণে বলতে অসুবিধা হচ্ছে। মোটামুটি এইখানে যে শব্দরূপ গুলো আমরা মুখস্থ করিয়েছি তো ক্লাসে, রাম, মিত্র, দুর্গা, মুনি, যুবতী, এই যে 17টা শব্দ আছে, এইগুলো তো মুখস্থ করে করে রাখতেই হবে। এর পরীক্ষাতে আমি কিন্তু এইগুলো থেকেই প্রশ্ন দেবো, এই সমস্ত শব্দরূপ থেকেই প্রশ্ন দেবো এই ধরনের। তখন শব্দরূপ মুখস্থ না হলে তুমি লিখবে কি করে? ঠিক আছে, শব্দরূপ গুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ তোমাদের আছেই, আরেকবার রিভিশন করে নিতে হবে। ঠিক আছে। তাহলে সতী সপ্তমী বা ভাব সপ্তমী দিয়ে আমরা মোটামুটি অনেকগুলো বাক্যই অভ্যাস করলাম। আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? আর কারোর কোনো এই সম্বন্ধে ডাউট আছে বা কোথাও কোনো জিজ্ঞাসা আছে তো করতে পারো, আমি ক্লিয়ার করে দেবো। বা কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলো, আমি আবার বোঝাবো, অসুবিধে নেই। স্যার এই পরের সেন্টেন্স গুলো কিভাবে লিখতে হবে? নির্ধারণম পঞ্চমী হ্যাঁ, ওটা ওটা দ্বিকর্মধার। ওটা আমি বলছি, ওটা বলছি। ভাব সপ্তমীটা সবার ক্লিয়ার হয়েছে কি? তারপরে আমি ওটাতে আসছি। স্যার ভাবে সপ্তমীতে কি এই একটাই নিয়ম হবে? হ্যাঁ, একটাই নিয়ম, এই আচ্ছা। একটাই নিয়ম। কর্তৃবাচ্যে মোটামুটি থাকলে বাক্যগুলো কর্তার কর্তার বিশেষণে পরিবর্তন হবে, কর্মবাচ্যে থাকলে কর্ম আর কর্ম বিশেষণে পরিবর্তন হবে, সপ্তমী করতে হবে, এইটুকুই। হ্যাঁ স্যার, বুঝেছি। হুম, ঠিক আছে। এরপরে দেখো, নির্ধারণম বলে আছে। নির্ধারণম।
নির্ধারণ কি কেউ জানো? স্যার, সমুদায় মানে থেকে জাতি পৃথক গুণ ক্রিয়া আর সংজ্ঞা দ্বারা সমুদায় থেকে সংজ্ঞা। একদেশের পৃথককরণ নির্ধারণ। ঠিক। জাতি গুণ ক্রিয়া এবং সংজ্ঞা দ্বারা যদি কোনো সমুদায় থেকে কোনো একটা বিশেষ জিনিসকে আলাদা করতে হয় তাহলে সেটাকে বলে নির্ধারণ। এত কিছু জাতি গুণ ক্রিয়া সংজ্ঞা ওসব জানার দরকার নেই এখন। মোটামুটি সমুদায় থেকে কোনো একটা সমুদায় অনেকগুলো একসাথে আছে, সেখান থেকে কোনো একটা বিশেষ জিনিসকে আলাদা করে তুলে ধরা। তখন কি হবে, যে সমুদায়টা থেকে আমি যে সমুদায়ের কথা আমি বলছি সেই সমুদায়ে ষষ্ঠী বা সপ্তমী হবে, দুটোই হবে। ঠিক আছে, ষষ্ঠীও হবে আবার সপ্তমীও হবে। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, নৃপেষু বা নৃপাণাম, নৃপাণাম বা রামঃ মহান। রাজাদের মধ্যে রাম হলো মহান বা শ্রেষ্ঠ। রাজাদের মধ্যে রাম হলো শ্রেষ্ঠ। আমার রাজা বলতে একটা রাজার সমুদায়, যা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যত রাজা হয়ে আসছে সমস্ত রাজাদের মধ্যে রাম হলো শ্রেষ্ঠ। রাজা এই যে সমুদায়, সেখান থেকে আমি রাম এই নামক যে ব্যক্তি বা শ্রীরাম রামচন্দ্রকে আমি আলাদা করে দেখাতে চাইছি, ওকে আলাদা করতে চাইছি। সেই কারণে আমি কি করলাম, সমুদায় বাচক যে শব্দ সেখানে আমি ষষ্ঠী বা সপ্তমী লাগিয়ে দিলাম। নৃপাণাম রামঃ শ্রেষ্ঠঃ বা নৃপেষু রামঃ শ্রেষ্ঠঃ, রামঃ মহান। ঠিক আছে, তারপরে দেখো পরের বাক্য, ছাত্রঃ শাস্ত্রাণাম শাস্ত্রেষু বা বেদান্তম পঠতি। একজন ছাত্র শাস্ত্রের মধ্যে বেদান্ত পড়ছে। শাস্ত্র একটা সমুদায়, সেই শাস্ত্রের মধ্যে বেদান্ত, ব্যাকরণ, ন্যায়, মীমাংসা, সাংখ্য, যোগ, সমস্ত রকম শাস্ত্র আসতে পারে। হুম, এমনকি গণিত শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র যেগুলো আমাদের এখন, সেসব শাস্ত্র আসতে পারে, সবকিছু শাস্ত্র আছে তার মধ্যে, সাহিত্য। এই সমস্ত শাস্ত্র যে সমুদায় আছে, সেই শাস্ত্র সমুদায় থেকে বেদান্তটাকে আমি আলাদা করে দিচ্ছি। ছাত্র এই সমস্ত শাস্ত্রের মধ্যে বেদান্তটা পড়ছে। তো শাস্ত্রাণাম শাস্ত্রেষু বা এর মধ্যে ছাত্রঃ শাস্ত্রাণাম বেদান্তম পঠতি, অথবা ছাত্রঃ শাস্ত্রেষু বেদান্তম পঠতি। এটা হচ্ছে নির্ধারণ। এবার নির্ধারণের সামান্য কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এইবারে একটা যেটা ছিল, জাতি গুণ ক্রিয়া সংজ্ঞা, এই চারটে। মানে এই যে আমি একটা জিনিসকে আলাদা করছি, তাতে কিছু একটা তো কোনো আমার লাগবে, কোনোটা কারণ তো দেখাতে হবে যে আমি কেন ওকে আলাদা করছি। ঠিক আছে, সেইটা চারটে হচ্ছে ইউনিট হতে পারে, চারটে আলাদা করা, চারটে হচ্ছে হতে পারে, মানদণ্ড হতে পারে। কি? জাতি, গুণ, ক্রিয়া আর সংজ্ঞা। যেমন ধরো, এই যে আমি এক্ষুনি বললাম, যে এক্ষুনি যে বাক্যটা আমরা দেখলাম, তো আমি বলছি মনুষ্যেষু ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। ঠিক আছে, মনুষ্যেষু ব্রাহ্মণঃ শ্রেষ্ঠ বা মনুষ্যাণাম ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ বললাম। এখানে শ্রেষ্ঠত্ব, ঠিক আছে, এই জাতিটাকে আশ্রয় করে আমি ব্রাহ্মণকে আলাদা করলাম। বাকিদের থেকে ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ, ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব আছে, শ্রেষ্ঠতা আছে। বা এক্ষুনি আমরা যে বললাম রামঃ নৃপেষু মহান বা রামঃ নৃপাণাম মহান, এখানে কি হলো, রাম, অন্যান্য রাজাদের থেকে রামে একটা মহত্তা আছে,
শ্রেষ্ঠতা আছে, মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্য জাতি, মহত্তা জাতি, শ্রেষ্ঠত্ব জাতি, এই জাতিকে আশ্রয় করে আমি সমস্ত জায়গা থেকে রামটাকে আলাদা করে দিলাম। সেই কারণে এটা হচ্ছে এখানে নির্ধারণ আছে। তেমন ভাবে এটা জাতি হলো, গুণের ক্ষেত্রেও হবে। গুণের ক্ষেত্রে প্রসিদ্ধ উদাহরণ আছে, আহ গোসু কৃষ্ণা বহু ক্ষীরা, এটা প্রসিদ্ধ উদাহরণ, মানে ব্যাকরণের বইতেও পাওয়া যায়। অনেকগুলো গরু আছে, ঠিক আছে, ধরো একটা গোশালা আছে, সেখানে অনেকগুলো গরু আছে, 100টা গরু আছে। এবার তার মধ্যে ধরো একটা গরু খুব ভালো দুধ দেয়, ঠিক আছে, তাকে আমি আলাদা করবো। আমি একজনকে লোক দেখতে এসেছি, আমি তাকে বলবো যে এই গরুগুলোর মধ্যে ওইটা খুব ভালো দুধ দেয়, তখন কি বলবো? এতাসু গোসু, বা এ আসু গোসু, ঠিক আছে, ইয়ম কৃষ্ণা গৌহু, মানে এই যে কৃষ্ণ বর্ণীয় যে গরু সেটা হচ্ছে বহু ক্ষীরা। মানে কৃষ্ণ যে গুণ, কৃষ্ণ একটা বর্ণ, তার গুণ, সেই গুণকে আশ্রয় করে আমি তাকে এর থেকে আলাদা করে দিচ্ছি। গরুর সমুদায় থেকে, 100টা গরুর থেকে আমি ওকে আলাদা করে দিচ্ছি। এতাসু শতাসু গোসু ইয়ম কৃষ্ণা গৌহু বহু ক্ষীরা। বহু ক্ষীরা মানে যে অনেক দুধ দেয়, বহু ক্ষীরম ইয়স্যা, যার অনেকটা দুধ, ক্ষীর শব্দের অর্থ দুধ, ঠিক আছে। তো এই গরুগুলোর মধ্যে এই কালো গরুটা খুব দুধ দেয়। এই কালো, এই কৃষ্ণ বর্ণকে আশ্রয় করে আমি এই সমুদায় থেকে এই কৃষ্ণ গরুটাকে আলাদা করে দিচ্ছি। সে কারণে এখানেও নির্ধারণ। এরকম ক্রিয়াকে আশ্রয় করে হতে পারে, কোনো নামকে আশ্রয় করে হতে পারে। না, আমি যদি ক্লাসে, ধরো ক্লাসে এসেছি, অনেকে আছে, এবার কাউকে দেখাচ্ছি, যে কেউ বললো আহ, রাম, এই রামকে, এই এতগুলোর মধ্যে রামকে, বালকেষু অয়ম রামঃ, এতেষু ছাত্রেষু অয়ম রামঃ। তাহলে এখানে নামকে আশ্রয় করে আমি ছাত্র সমুদায় থেকে রামকে আলাদা করে দিলাম। এখানেও নির্ধারণ, ছাত্রেষু অয়ম রামঃ, ছাত্রাণাম অয়ম রামঃ, ঠিক আছে। এই ধরনের ক্রিয়াকে আশ্রয় করে কেমন হবে? ধরো রাস্তায় অনেকে হাঁটছে, ঠিক আছে, তার মধ্যে একজন ধরো ছুটছে। রাস্তায় অনেকে হাঁটছে, রাস্তার উপরে, তার মধ্যে অনেকে ছুটছে। একজন কিছুজন ছুটছে, বা একজন ধরো ছুটছে, তাহলে কি হবে? পথিকেষু ধাবন অয়ম, মানে অনেকজন পথিক আছে, পথিক সমুদায়, তার মধ্যে একজন ছুটছে, ধাবন গোপালহ, পথিকেষু ধাবন গোপালহ। তাহলে এই যে ছোটা, ধাবন, সবাই কিন্তু রাস্তার মধ্যে আছে, কিন্তু তার মধ্যে ছোটা এই ক্রিয়াটাকে আশ্রয় করে কে ছুটছে? গোপাল। এই ছোটা এই ক্রিয়াটাকে আশ্রয় করে আমি গোপালকে এই পথিক সমুদায় থেকে আলাদা করে দিলাম। এটা এখানে ক্রিয়াকে আশ্রয় করে হলো। পথিকানাম ধাবন গোপালহ, বা পথিকেষু ধাবন গোপাল। এইভাবে জাতি, গুণ, ক্রিয়া এবং সংজ্ঞাকে আশ্রয় করে যখন আমি কোনো সমুদায় থেকে কোনো একজন বিশেষকে, কোনো একজন মানুষকে বা কোনো একটা পদার্থকে, যাকে খুশি, আলাদা করে দিচ্ছি, তখন সেখানে নির্ধারণ। আর নির্ধারণ হলে কি হবে? যার থেকে আমি আলাদা করবো, মানে যে সমুদায় থেকে আমি আলাদা করব, সেই সমুদায়ের উত্তর ষষ্ঠী বিভক্তি অথবা সপ্তমী বিভক্তি হবে। বোঝা গেল? মহোদয়। হুম। কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তাহলে বলো, কোনো ডাউট থাকলে বা কিছু থাকলে বলো। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে, খুব ভালো। এইবারে পরেরটা দেখো, পঞ্চমীর একটা প্রয়োগ দেখিয়েছে এখানে। অনেক জায়গাতেই পঞ্চমী হয়, মূলত তো অপাদানে পঞ্চমী হয়, আমরা জানি, যেটা আমরা দেখেওছি। এখানে আরেকটা পঞ্চমী দেখিয়েছে, সেটা হচ্ছে জ্ঞানাৎ ইচ্ছা জায়তে। জ্ঞানাৎ ইচ্ছা জায়তে এর মানে কি?
জ্ঞান থেকে ইচ্ছা জন্মায়। হয়, মানে জায়তে। হ্যাঁ, হ্যাঁ। জন্মায় বা হয়, ঠিক, জ্ঞান থেকে ইচ্ছা হয়, ইচ্ছা উৎপন্ন হয়। তাহলে এখানে জ্ঞান থেকে ইচ্ছা হয়, দেখো পাশে লেখা আছে ইচ্ছায়াহা হেতুহু জ্ঞানম। এখানে ইচ্ছা কারণ কি? জ্ঞান। এটাই তো বললাম, জ্ঞান থেকে ইচ্ছা হয়, তাই তো। মাটি থেকে ঘট হয়, তাহলে কারণটা কি মাটি, আর কার্যটা কি ঘট, তাই তো। তাহলে জ্ঞান থেকে ইচ্ছা হয় হলে জ্ঞান হচ্ছে কারণ, তাহলে ইচ্ছায়াহা হেতুহু জ্ঞানম, ইচ্ছার কারণ হচ্ছে জ্ঞান। আর হেতুতে হয় পঞ্চমী, হেতু বাচক শব্দের উত্তর পঞ্চমী হয়। এর সূত্র কি জানো? কোন সূত্রের দ্বারা হয়? বলতে পারবে? জনিকর্তৃ প্রকৃতি না? না, ওটা তো যেটার থেকে, হেতু ওটা হো তো নাকি একটা ছিল জানো, ভুলে গেছি হেতু, সূত্রটা। হেতু থেকে তৃতীয়া হয়, হেতু অর্থে তৃতীয় তৃতীয় হয়, আসছে। পঞ্চমীও তো হয় হেতু। হ্যাঁ, কিন্তু হেতু শব্দ, হেতু এই সূত্রের দ্বারা তৃতীয় হয়, পঞ্চমী হয় না। পঞ্চমী হয় হচ্ছে বিভাষা গুণে অস্ত্রিয়াম। হ্যাঁ, বিভাষা গুণে অস্ত্র। শুনেছো সূত্রটা কখনো? হ্যাঁ, হ্যাঁ শুনেছো নিশ্চয়ই। শুনেছি। হ্যাঁ হ্যাঁ, বিভাষা গুণে অস্ত্রিয়াম। এইখানে হেতু এই সূত্র অনুবৃত্তি দিয়ে এই সূত্রের কিন্তু অর্থ স্যার হচ্ছে, তৃতীয়াও তো সর্বদা হয়, এই ভগবান হ্যাঁ সূত্রগুলো তৃতীয়া হয়, তৃতীয়া হয়, তৃতীয়া হয়। ভগবান। পঞ্চমী হুম। বিধায়ক সূত্র আমি বলছি, যেহেতু এখানে পঞ্চমী ওই প্রসঙ্গ আসছে পর্বত এই জন্য বলছি। বহ্নিমান ধূমাৎ, এটা ছিল না ওই হেতু? হ্যাঁ হ্যাঁ, ওইখানে পর্বত বন্যমাধব, ওটা হচ্ছে প্রত্যুদাহরণ, ওটা বিকল্প, এটা হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ, এটা এমনি সূত্রের উদাহরণ নয়, সেখানে বিচার আছে। মানে ওখানে বিভাষা গুণে অস্তিম সূত্রের অর্থ কি? গুণবাচক, ঠিক আছে, গুণবাচক অস্ত্রীলিঙ্গ, মানে স্ত্রীলিঙ্গ শব্দ নয় এমন, এমন হেতু থাকলে তার উত্তর তৃতীয়া এবং পঞ্চমী হবে। বিভাষা মানে বিকল্পে, হয় তৃতীয়া নাহলে পঞ্চমী, ঠিক আছে। স্যার, শোনা যাচ্ছে না। হুম 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 বলছি। হুম, যেটা বলছিলাম, স্ত্রীলিঙ্গ বিরহ বিভাষা গুণে অস্ত্রিয়াম, শব্দ সূত্র তিনটে আছে না, অস্ত্রিয়াম আছে, গুণেও আছে। গুণের শব্দের অর্থে গুণবাচক শব্দ, যেগুলো গুণ বোঝাবে, মানে যেটা আমরা মানে এমনি যেমন সামান্য যেমন ব্যবহার করলে যেমন গুণ, যেগুলোকে বলি গুণ, সেই গুণবাচক শব্দ হবে। আর হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ হবে না, অস্ত্রিয়াম আছে। সেরকম যে হেতুবাচক শব্দ, তার উত্তর তৃতীয়া অথবা পঞ্চমী হবে, এই সূত্রের অর্থ। এখানে দেখো জ্ঞানাৎ ইচ্ছা জায়তে, তাই তো। মানে জ্ঞান শব্দের উত্তর, জ্ঞান শব্দটা হেতু, হেতুবাচক, কেন এটা ইচ্ছার কারণ বললাম। তাহলে জ্ঞান শব্দটা দেখো গুণবাচক, জ্ঞান একটা গুণ আমাদের, তাই তো, তাই তো, জ্ঞান একটা গুণ তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আর হচ্ছে এটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ নয়, জ্ঞান শব্দটা নপুংসকলিঙ্গ। স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ নয়, এই জন্য এখানে তোমার পঞ্চমী হয়েছে। তৃতীয়া করতে পারো, জ্ঞানাদ ইচ্ছা জায়তে, না হলে কি হবে? তৃতীয়া করলে, তৃতীয়া করলে জ্ঞানেন কি হবে? ইচ্ছা যায়। জ্ঞানেনও ইচ্ছা জ্ঞানেন জায়তে। ইচ্ছা জায়তে, একই অর্থ, কোনো অসুবিধা নেই। তা তুমি যেটা বললে পর্বত বহ্নিমান ধূমাৎ, এটা হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ। এখানে বিভাষা যোগ বিভাগ করলে, কেন ধূমাৎ এখানে হবে না, তুমি কেন এখনই সূত্রের অর্থ কি বললাম, গুণবাচক শব্দ আর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে না। ধূম শব্দটা স্ত্রীলিঙ্গবাচক নয়, ঠিক আছে, কিন্তু গুণবাচক তো না। ধূম শব্দ একটা বস্তুবাচক, পদার্থবাচক, এটা তাই তো। গুণবাচক হবে। এই জন্য স্যার, এটা আমি জানি, এটা লাস্টের দিকে ছিল ওই উদাহরণগুলো। হ্যাঁ, ওটা দুটো। বিভাষা যোগ বিভাগ করলে যোগ বিভাগ থেকে এটা হবে। হুম।
তাহলে এখন আমাদের এত কিছু জানার দরকার নেই, আমাদের এখন সামান্য যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ, গুণবাচক আর স্ত্রীলিঙ্গবাচক হবে না এমন যে হেতুবাচক শব্দ, হেতুঅর্থক শব্দ, সেই শব্দের উত্তর পঞ্চমী হবে বা তৃতীয়া হবে। জ্ঞানাদ ইচ্ছা জায়তে, জ্ঞানেন ইচ্ছা জায়তে, সেরকম তুমি আরো কিছু করতে পারো। মৃত্তিকায়াহ ঘটঃ উৎপদ্যতে, মাটি থেকে ঘট উৎপন্ন হয়। আনন্দেন নৃত্যতি বালিকা। আনন্দেন নৃত্যতি বালিকা, মেঘাৎ বৃষ্টিঃ জায়তে। হুম, এইরকম। সবাই একটা করে বাক্য বলো দেখি। অঙ্কিতা বলো একটা বাক্য। অঙ্কিতা, একটা হেতুয়ার্থে পঞ্চমী ইউজ করে একটা বাক্য বলো। পবনাৎ শৈত্যম জায়তে। হ্যাঁ, পবনাৎ শৈত্যম জায়তে, ঠিক হবে। অথবা বাকি হবে পঞ্চমী না use করলে আরেকটা কি বললাম, তৃতীয়া হবে, তৃতীয়া করলে কি হবে? পবনেন হুম, শৈত্যম শৈত্যম জায়তে। হ্যাঁ, জায়তে। অঙ্কিতা বলো এবারে। অঙ্কিতা বলো একটা হেতুয়ার্থ পঞ্চমী ইউজ করে আর তৃতীয়া ইউজ করে যে কোনো একটা বাক্য বলো নিজের মতো করে বানিয়ে। বলো অঙ্কিতা, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কিছু একটা বাক্য বলো। বাংলায় ভাবো, সেটাকে অনুবাদ করো, অসুবিধা নেই। বাংলায় কিছুর জন্য কিছু হচ্ছে। सत्यात् ज्ञानं संजायते। হ্যাঁ, सत्यात् ज्ञानं संजायते। সত্যাৎ জ্ঞানম জায়তে, ঠিক আছে। দীপান্বিত, দীপান্বিত একটা বলো। দীপান্বিতা, বলো না। খিদে, আমি বলছি খিদের জন্য ভাত খাচ্ছি, বা ক্ষুধা নিবৃত্তির জন্য ভাত খাচ্ছি। বলো কিছু, বলো যে কোনো কিছু, কত কিছু হয়। বলো বলো। क्षुधात् ओदनं ক্ষুধায়াः, ক্ষুধায়াः ওজনম, क्षुधायाः ओदनं ওদনম খাদামি। खादामि। সেরকম। বা ক্ষুধায়া, তৃতীয়া করলে ক্ষুধায়া ওদনম খাদামি, ঠিক আছে। একটা সবাই করো দেখি, একটা নির্ধারণ ইউজ করে একটা বাক্য বলো দেখি। সবাই এক এক একজন করে বলো দেখি, নির্ধারণ ইউজ করে। দুটো করে বলবে, ষষ্ঠী ইউজ করে বলো, সপ্তমী ইউজ করে বলবে। মানে একটা বাক্যকে ষষ্ঠী সপ্তমী দুবার ইউজ করে বলো। দুটো করে বাক্য বলো, এক একজন করে বলো দেখি। কবিষু কালিদাসः শ্রেষ্ঠः। কবীনাম কালিদাসः শ্রেষ্ঠः। ঠিক। তারপরে সুপর্ণা বলো। बालकेषु रामः अत्र आगच्छति केवलम्। হুম, তারপরে বালকানাম রামহত্যা আছে, ঠিক আছে। হুম। তারপরে জয়শ্রী বলো একটা বাক্য।
জয়শ্রী। छात्रेषु হুম। छात्रेषु छात्राणां वा श्यामः হুম, श्रेष्ठः आसीत्। ঠিক, ঠিক আছে। অঙ্কিতা একটা বলো। বলো বলো অঙ্কিতা। বলো বাঙালিদের উৎসবের মধ্যে দুর্গাপূজা শ্রেষ্ঠ। বলো, অনুবাদ করো। उत्सवेषु হুম। दुर्गोत्सवः श्रेष्ठः। তবে उत्सवानां এসো দুর্গা। হ্যাঁ, दुर्गोत्सवः श्रेष्ठः। ঠিক। দীপান্বিতা একটা বলো। मालुकेषु হুম। गोपालः श्रेष्ठः। গোপাল হ্যাঁ শ্রেষ্ঠ বা। मालुकानां गोपालः श्रेष्ठः। ঠিক। তো নির্ধারণ আর হেত্বার্থে পঞ্চমী এই দুটো তোমাদের মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কিছু বাচ্চা পরিবর্তন, সামান্য সামান্য জিনিসে কিছু নিয়ম দেবো বাচ্চা পরিবর্তনের, ঠিক আছে? স্যার পরের দুটো স্যার দ্বিকর্মক ধাতুঃ আর হ্যাঁ, ওইটা নির্জন্তম। ওইটা আসার জন্য বাচ্চা পরিবর্তনটা ধরলাম, ঠিক আছে? ওটাতে বাচ্চা পরিবর্তনই মেন আছে। হ্যাঁ, এবার দেখো, তোমরা তো সামান্য বাচ্চা পরিবর্তন সবাই করতে পারবে, তাই তো? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য কর্তৃবাচ্য করতেই পারো, তাই তো? হ্যাঁ স্যার। হুম। রামः লিখতি গ্রন্থম, এর বাচ্চা পরিবর্তন করলে কি হবে? রামেণ রামেণ গ্রন্থः লিখ্যতে। রামেণ গ্রন্থः লিখ্যতে। রামः গ্রন্থম লিখিতবান, এর বাচ্চা পরিবর্তন করলে কি হবে দেবিকা? রামः গ্রন্থম লিখিতবান কি হবে? রামেণ গ্রন্থম रामेण ग्रन्थः लिखितः। রামেণ গ্রন্থ লিখিত, ঠিক আছে। रामः रामेण लिखितः। ঠিক। রামেণ গ্রন্থম লিখ্যতে। না না, গ্রন্থম হবে না তো। প্রথম কথা হচ্ছে গ্রন্থ হবে। কর্ম তো, কর্ম তো প্রথমা হয়ে যাবে না। বাচ্চা পরিবর্তন জানো তো মোটামুটি। হ্যাঁ, কিন্তু নিয়ম। হ্যাঁ, রামः লিখতি গ্রন্থম, তাহলে রামেণ হলো, গ্রন্থমটা কি হয়ে যাবে? গ্রন্থ পুল্লিঙ্গ শব্দ। হ্যাঁ। গ্রন্থः। হুম। রামেণ গ্রন্থः লিখ্যতে। হুম। হুম। रामः लिखन् अस्ति मन्त्रम्, বা রামः গ্রন্থম লিখन् अस्ति, ঠিক আছে? রামः গ্রন্থম লিখन् अस्ति,
এর কর্মবাচ্য করলে কি হবে বলো দেখি কেউ একজন। रामेण হুম, ग्रन्थः लिख्यमानः अस्ति। ঠিক। যেটা তোমরা শত্রু প্রত্যয় করলে আর সানস কর্মণি সানস ইউজ করেছো সেটাই করে দেবে, উল্টোটা। শত্রু যদি দিই তাহলে বাচ্চুরার্থন করলে কর্মণি সানস দিয়ে দেবে। রামः গ্রন্থম লিখনস্তি হলে রামেণ গ্রন্থः লিখ্যমানः अस्ति। ঠিক আছে। অঙ্কিতা বলো দেখি। মুনিः নিধিম খনন अस्ति। মুনিः নিধিম খনন अस्ति, এর বাক্য পরিবর্তন করলে কি হবে? मुनिना হুম, निधि নিধিः তারপর মুনিনা নিধিः खन्यमानः अस्ति। খন্যমানः अस्ति। ঠিক। হুম, মুনিনা নিধিः খন্যমানः अस्ति। হুম, বোঝা গেল অঙ্কিতা? ऐसे হুম, দীপান্বিতা একটা বলো। গুণী স্বামিনম গচ্ছন अस्ति। গুণী স্বামিনম গচ্ছন अस्ति। मुनिना হুম, स्वा গুণিনা स्वामी স্বামী मच्छ मच्छमानः अस्ति। হুম, কি বললে? কি হয় রূপ বলো, তোমাদের স্টাডি মেটেরিয়ালই আছে। গুণিনা স্বামী, তারপরে রূপটা শুধু ভুল হচ্ছে, বাকি সব ঠিক আছে। गम्यमानः अस्ति। गम्यमानः अस्ति, ठीक। गुणिना स्वामी गम्यमानः अस्ति। তাহলে এইগুলো মোটামুটি তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই। এবারে দেখো, এটা তো তিনটে তিনটে শব্দের বাক্য। এখন যদি আমি এই বাক্যটাতে ঢুকিয়ে দেই, রামः ধনম লব্ধুম গ্রন্থম লিখতি। রামः ধনম লব্ধুম গ্রন্থম লিখতি, তাহলে বাক্য পরিবর্তন করলে কি হবে? रामः এবার धनं लब्धुं গ্রন্থম লিখতি, এইটার বাক্য পরিবর্তন করলে কি হবে? रामः धनं लब्धुं रामेण धनं लब्धुं ग्रन्थः लिख्यते। হুম, ঠিক। তাই তোমরা খেয়াল করলে কি হলো, তারপরে ধরো রামः ধনম লব্ধ্वा গ্রন্থম লিখিতবান। রামः ধনম লব্ধ্वा গ্রন্থম লিখিতবান, দেবিকা বাক্য পরিবর্তন করো। रामः धनं लब्ध्वा ग्रन्थं लिखितवान्। হুম, করো। रामेण হুম, रामेण धनं लब्ध्वा ग्रन्थं लिखितवान्। হুম। রামः ধনম লব্ধ্वा গ্রন্থম লিখিতবান, তাই তো? হ্যাঁ, রামেণ ধনম লব্ধ্वा, তারপরে শব্দ প্রত্যয় পরিবর্তন করে কি হবে? তপ্রত্যয় করতে হবে তো। লিখিত গ্রন্থম হুম, লিখিত গ্রন্থম হবে না, আগের বারে ভুল করেছিলে। গ্রন্থः হ্যাঁ, গ্রন্থः রামেণ রামেণ। হুম, ধनं
लब्ध्वा ग्रन्थः लिखितः। लिखितः। দীপান্বিতা বলো। রামः গৃহं गत्वा ग्रन्थं लिखन् अस्ति। रामः गृहं गत्वा ग्रन्थं लिखन् अस्ति। रामेण गृहं गत्वा ग्रन्थः लिख्यमानः अस्ति। ঠিক, খুব ভালো। সুপর্ণা বলো। রামः গৃহं गन्तुं রামেण गृहं गन्तुं গ্রন্থः লিখ্যমানः अस्ति। পরিবর্তন করো। रामः হুম, गृहं गन्तुं ग्रन्थः लिखन् अस्ति। গ্রন্থম লিখन् अस्ति। হুম, ग्रन्थं लिखन् अस्ति। ঠিক। তো সবাই বুঝতে পারছো তো যে আমরা যে যে অসমাপিকা ক্রিয়া যেগুলো ইউজ করছি, গন্তুম বা গত্বা, লব্ধুম লব্ধ্বা, যাই ইউজ করি না কেন, সেটার যে কর্ম তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দু একটা জায়গাতে পরিবর্তন আছে, সেটা আমি ব্যতিক্রম পরে বলছি, কিন্তু 99% বা তারও বেশি জায়গাতে অসমাপিকা ক্রিয়ার যে কর্ম, সেই কর্মের কিন্তু বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, সেটা যেমন ছিল তেমন বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। সেটা বাদ দিয়ে আমাদের বাচ্য পরিবর্তনের জন্য ভাবতে হবে। রামः গ্রন্থম লিখতি, এখানে যেমন বাচ্য পরিবর্তন করি, রামः গৃহম গন্তুম গ্রন্থম লিখতি, একই, গৃহম গন্তুম আমাদের বসে যাবে, বাকি বাচ্য পরিবর্তনটা বাকি তিনটে দিয়েই হবে, এটা খেয়াল রাখবে। ভুল করে আবার অসমাপিকা ক্রিয়ার কর্মকে উক্ত করে প্রথমে বসিয়ে দেবে না। ঠিক আছে, এটা একটা বিষয়। এছাড়াও কিছু বাচ্য পরিবর্তনের নিয়ম আছে, বিশেষ বিশেষ নিয়ম। দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে দ্বিকর্মক ধাতু, যেমন এখানে দ্বিকর্মক ধাতু থাকে না কিছু কিছু, যেখানে দুটো করে কর্ম থাকে, সেক্ষেত্রে কোন কর্মটাতে আমরা প্রথমা লাগাবো, কোন কর্মটাতে লাগাবো না, মানে দুটো কর্মতেই লাগাবো নাকি ইচ্ছে অনুসারে লাগাবো, সেই ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে। ঠিক আছে, বা আমি যে বললাম যে অনেক সময় অসময়িক ক্রিয়ার কর্মতেও পরিবর্তন হয়, সেটা কিছু কিছু জায়গাতে আছে, সেই বিষয়গুলো আমি পরের দিন বলবো ডিটেলসে। ঠিক আছে, বাক্য পরিবর্তনের কিছু কিছু বিশেষ নিয়ম যেগুলো আছে সেগুলো পরের দিন আমি বলবো। আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আজকের পড়ানোর বিষয়ে করতে পারো, আর যদি না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করছি তাহলে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।